তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? আমি পাড়া দিইনি নীরার ড্রেসে। নীরা তেরে এসে বলে, তুই করেছিস, আমি জানি। একদম আমার কাছে আসবি না বলছি। আমার ঠেকা পড়েছে তোর ওই 2 টাকার লেহেঙ্গায় পাড়া দেওয়ার। আমি ফেললে তোকে এভাবে ফেলতাম না, গোবর দেওয়া পানিতে চুবাতাম ঘাড়ে ধরে। বলেই দৌড়ে চলে যায়। নীরা অসীমের পেছন পেছন যেতে যেতে বকাবকি করতে থাকে। আমজাদ শেখ নিজের সুপুত্রকে পেছনে রেখে বকতে থাকেন, এই ছেলে ছোট বড় কাউকে শান্তি দেয় না। আকাশ রাহার দিকে তাকিয়ে রইল। যে দোষ করলো সে বেঁচে গেল, আর যে কিছুই করলো না সেই সকলের রোষানলে শিকার হলো। কারে উঠে বসে আকাশের পাশে বসে রাহা। আস্তে ধীরে রাহার বাবার বাড়ির সকলেই আকাশদের বাড়ি থেকে বেরিয়ে যায়। কার প্রবেশ করে রাহাদের বাড়িতে। কার থেকে নেমে আকাশকে দেখেই বাড়ির ভিতরে চলে যায় রাহা। হা করে তাকিয়ে রইল আকাশ। রাহার বড় ভাই রিশাদ আকাশকে বাড়ির ভেতরে নিয়ে আসে। সাথে সকল গেস্ট প্রবেশ করে। রাহাকে একা ভেতরে আসতে দেখে রাহার মা, দাদি, মামি, ফুপি সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। একটু পরে রিশাদ আকাশকে নিয়ে প্রবেশ করে। রাহা আগে আগে চলে আসে। রাহার দাদি রাহাকে বলে, কিরে তুই একা একা জামাই রেখে ঢ্যাং ঢ্যাং করে আগে আগে চলে আসলি কেন? রাহা সোফায় আয়েশ করে বসে বলে, কেন, ওনার কি পা নেই? কোলে তুলে নিয়ে আসতে হবে? বিয়ের পর জামাই নিয়ে প্রথমবার বাবার বাড়ি আসলি, দুজন একসাথে ভেতরে আসবি তা না, গাধি মেয়ে। আগে আগে নাচতে নাচতে চলে আসলি। কেন একসাথে আসতে হবে, এটা নিয়ম? তুই বেশি কথা বলিস, এখন চুপ থাক তো। রাহা চুপ তো করেই না, উল্টো বলে, চুপ করে থাকবো কেন? মুখ আছে কথা বলার জন্য, কথা বলবোই। হ্যাঁ হ্যাঁ, তুই কথা বল, আমরাই মুখ কান বন্ধ করে থাকি। আকাশের দুই ফ্রেন্ড আকাশ আর রিশাদের পাশে দাঁড়িয়ে আছে। দাদি নাতিনের কথা শুনে মুচকি মুচকি হাসছে। আকাশ তো লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর বউ যে শুধু একটা পিচ্ছি মেয়ে তা নয়, 1 নম্বরের বাচাল মেয়ে, একটা চঞ্চল দুষ্টু প্রকৃতির মেয়ে, সেই সাথে অঘটন ঘটাতে ওস্তাদ। 24 ঘন্টায় সব বুঝে গেছে আকাশ। 24 ঘন্টায় 4বার অঘটন ঘটিয়ে ফেলেছে। রাহার ভাবি রাহার উদ্দেশ্যে বলে, রাহা, আকাশ ভাইয়াকে তোমার রুমে নিয়ে যাও, আর রিশাদ তুমি ওনাদের দুজনকে গেস্ট রুমে নিয়ে যাও, ফ্রেশ হয়ে নিক। রিশাদ আকাশের ফ্রেন্ড দুজনকে সাথে করে গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। সাথে রাহার আর আকাশের লাগেজটাও নিয়ে গেছে, রাহার রুমের সামনে রেখে যাবে। রাহাকে বসে থাকতে দেখে রিশাদের বউ আবারও বলে, রাহা, যাও আকাশ ভাইয়াকে তোমার রুমে নিয়ে যাও, আর ফ্রেশ হয়ে নাও দুজনেই। রাহার ইচ্ছে না থাকা সত্ত্বেও সোফা থেকে উঠে দাঁড়ায়। তারপর আকাশের দিকে তাকিয়ে বলে, আসুন। আকাশ রাহার সাথে যেতে শুরু করে। প্রথম সিঁড়িতে পা দিয়ে দ্বিতীয় সিঁড়িতে পা রাখতে মুখ থুবড়ে পড়ে যায় রাহার। আকাশ ধরবে, সে সেই সুযোগটুকুও পায় না। সোফার কাছে থেকে সকলেই দৌড়ে আসে সিঁড়ির কাছে। রাহার তো বাড়ি কাঁপিয়ে চিৎকার করে ওঠে। আকাশ দ্রুত ধরে রাহাকে। রাহার ভাবি আর মাও ধরে। রাহার মা বলে, কিভাবে বলি? কাঁদতে কাঁদতে বলে। লেহেঙ্গাতে পা বেঁধে। রাহার দাদি বলে, লেহেঙ্গা 2 হাতে ধরে হাঁটবি না, গেলি তো পড়ে গেলি, ব্যথা তো পেলি। বুড়ি তুমি চুপ করো, আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, তুমি না কেঁদে আমাকে কথা শোনাচ্ছ? রাহার ভাবি বলে, কোথায় ব্যথা পেয়েছো? হাঁটুতে আর কনুইতে। রিশাদ দৌড়ে এসেছে বোনের চিৎকার শুনে। উতলা হয়ে বলে, কি হয়েছে রাহার? লেহেঙ্গায় পা বেঁধে পড়ে গেছে। রিশাদ কপাল চাপড়ে বলে, দুবার তো অন্যকে ফেললি, এবার নিজেও পড়লি। কোথায় কোথায় ব্যথা পেয়েছিস? হ্যাঁ, হাঁটুতে আর কনুইতে। অনেক ব্যথা পেয়েছিস? রিশাদ ওর মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু জানো তোমার এই গুণধর মেয়ে কি করেছে শ্বশুর বাড়িতে? না বললে জানবো কিভাবে? কি করেছে? স্টেজ থেকে নামার সময় পড়ে যেতে নিয়েছিল, তখন আকাশের বড় ভাই সমুদ্র ভাইয়ের পিঠ খামচে ধরে। ওড়ার হাত থেকে তো বেঁচে যায়, ও তো বেঁচে যায়, কিন্তু সমুদ্র ভাইকে উপর করে ফেলে দেয়। ফেলে দিয়েই ক্ষান্ত হয়নি, ওনার পাঞ্জাবি ছিঁড়ে ঝুলিয়ে দিয়েছে শত শত মানুষের সামনে। রাহার দাদি রাহার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে রে গাধি, শেষ পর্যন্ত ভাসুরের মান সম্মানটা নিয়েও টানাটানি? দাদির কথা শুনে উপস্থিত কয়েকজন ফিক করে হেসে ওঠে। মুহূর্তে মুখে হাত চেপে হাসি দমন করে নেয়। রিশাদ পুনরায় বলে, আবার আসার সময় আরেক অঘটন ঘটিয়ে এসেছে। আবার কি করেছে? আকাশের এক বোনকে লেহেঙ্গায় পাড়া দিয়ে উপর করে ফেলে দিয়েছে। মেয়েটা একা পড়লেও একটা কথা ছিল, পড়তে পড়তে আরো কয়েকজনকে সাথে নিয়ে পড়েছে। আমার এই গুণধর বোন অঘটন ঘটিয়ে এমন ফেস করে দাঁড়িয়েছিল যেন ইহ জগতেই নেই, আর লজ্জায় তোমার মাথা কাটা যাচ্ছিল। আর কি কি করেছে কে জানে। পাশ থেকে রাহার মামি বলে,
এসব কথা বাদ রাখো এখন, মেয়েটাকে ধরে দাঁড় করাও, অনেক ব্যথা পেয়েছে হয়তো। আকাশ আর রিশাদ রাহাকে ধরে দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু রাহার পা মুচকে গেছে। দাঁড়িয়ে আবারও বসে পড়ে, ভাইয়ের হাত ধরে বলে, আমি হাঁটতে পারবো না, অনেক ব্যথা করছে ভাইয়া। ওকে কোলে তুলে রুমে রেখে আয় তো রিশাদ। দাদির কথা মতো বোনকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আকাশকেও আসতে বলে। রাহার রুমে এসে রাহাকে বেডে বসিয়ে দেয়, লাগেজ ভেতরে এনে দিয়ে বলে, তুই চেঞ্জ করে নে। আকাশ, ডোরটা লক করে দাও। বলেই রুম থেকে বেরিয়ে যায় রিশাদ। আকাশ ডোর লক করে রাহার দিকে ফিরে তাকায়। রাহা ওর দিকে তাকিয়ে আছে। আকাশ এগিয়ে এসে দাঁড়ায় রাহার সামনে। রাহার চোখ দুটো লাল হয়ে আছে, পানিতেও টইটুম্বর, বেশ ব্যথা পেয়েছে বোঝা যাচ্ছে। রাহার পায়ের সামনে বসে দুই পায়ে ভর করে। দেখি কোথায় ব্যথা পেয়েছো? বলেই রাহার লেহেঙ্গা উঁচু করতে নেয়। রাহা আটকিয়ে দিয়ে বলে, বেশি ব্যথা পাইনি, সেরে যাবে। রাহা হাত সরিয়ে সোজা হয়ে বসে। লেহেঙ্গা হাঁটু পর্যন্ত তুলে দেখে দুই হাঁটুতে ছিলে গেছে সিঁড়ির সাথে লেগে। ডান পায়ের গোড়ালির উপরে লাল হয়ে ফুলে উঠেছে। পায়ের দিকে দৃষ্টি রেখেই বলে, দেখে হাঁটবে না? এতটা বেখেয়ালি কেন তুমি? সাবধানে চলাফেরা করবে সবসময়। কতটা ব্যথা পেয়েছো দেখেছো? আমি এর আগে কখনো শাড়ি বা লেহেঙ্গা পরিনি, তাই বারবার পায়ের সাথে পেঁচিয়ে যাচ্ছে। এসব শাড়ি লেহেঙ্গা আর পরতে হবে না। কাল বাড়ি ফেরার পথে ড্রেস কিনে দেবো। আজকের মতো তোমার আগে ড্রেস পরে নাও। আচ্ছা। একা চেঞ্জ করতে পারবে নাকি কাউকে আসতে বলবো? একাই পারবো, শুধু লেহেঙ্গার সেফটি পিনটা একটু খুলে দিন, পেছনের গুলো। আকাশ বসা থেকে উঠে দাঁড়ায়। রাহার হাত ধরে কনুই দেখে, কনুইতে ছিলে রক্ত জমাট বেঁধে গেছে। রাহা একটু উল্টো ঘুরে বসে। পিঠের দিকে ওড়নায় লাগানো সেফটি পিনগুলো খুলে দেয় আকাশ। চুলগুলো দেখিয়ে রাহা বলে, এগুলোও খুলে দিন। আকাশ একে একে চুলে লাগানো ক্লিপগুলো খুলে দেয়। রাহা গা থেকে লেহেঙ্গার ওড়নাটা খুলে বেডের উপর রেখে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ডান পায়ে ভর করতে পারে না। ব্যথায় মুখ দিয়ে মৃদু শব্দ বেরিয়ে আসে। বেডের উপর ভর করে দাঁড়ায়। কাউকে ডাকবো? না। ব্যথায় তো দাঁড়াতেই পারছে না। পারবো আমি। বলেই আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। 3 পিস বের করে দিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। আকাশ হতাশ দৃষ্টিতে ওয়াশরুমের বন্ধ ডোরের দিকে তাকিয়ে থাকে। তারপর লাগেজ খুলে নিজের ড্রেস বের করে চেঞ্জ করে নেয়। রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে। হাতে মেরুন রঙা লেহেঙ্গাটা চেয়ারের উপর রেখে বেডে গিয়ে শুয়ে পড়ে। আকাশ এক নজর রাহার দিকে তাকিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। খাবার নিয়ে এসে ডোর নক করে রিশাদের বউ নীলা। আকাশ গিয়ে ডোর খুলে দেয়। খাবার নিয়ে ভিতরে প্রবেশ করে নীলা। বেডে শুয়ে থাকা রাহার দিকে তাকিয়ে বলে, শরীর খারাপ লাগছে? ক্লান্ত লাগছে। কে রেস্ট নাও, ভালো লাগবে। পাশ থেকে আকাশ বলে, পেন কিলার আছে ভাবি? হ্যাঁ আছে। রাহার জন্য একটা পেন কিলার দিয়ে যাবেন, আর ক্ষতস্থানে দেওয়ার জন্য একটা মলম। আচ্ছা, আপনাদের খাবার বেড়ে দিয়ে নিয়ে আসছি। বেড়ে দিতে হবে না, আপনি মলম আর পেন কিলার নিয়ে আসুন। নীলা চলে যায়। একটু পরে মলম আর পেন কিলার নিয়ে আসে, দিয়ে আবারও চলে যায়। ডোর লক করে আকাশ নিজেই খাবার বেড়ে নেয়, অল্প অল্প করে দুজনের জন্যে। যদিও এখন খেতে ইচ্ছা করছে না, তবুও ভদ্রতার খাতিরে খেতে হবে। কষ্ট করে রান্না করে আবার রুম অবধি নিয়ে এসেছে। রাহা, ওঠো, খাবার খেয়ে পেন কিলার খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না, আপনি খান। ইচ্ছে করছে না বললে হবে না, ওঠো তাড়াতাড়ি। বলেই হাত ধরে টেনে শোয়া থেকে বসায়। আস্তে ধীরে দুজনেই খেয়ে নেয়। বাকি খাবার আকাশ ঢেকে রেখে দেয়। পেন কিলার খেতে দিয়ে ফোন হাতে নিয়ে ওর ফ্রেন্ডের ফোনে কল করে। কল রিসিভ করে কানে নিয়ে ওপাশ থেকে আকাশের ফ্রেন্ড নিলয় খোঁচা দিয়ে বলে, নতুন জায়গায় যেয়ে রুমে ঢুকে আর বের হলে না তো? নতুন বিয়ে করেছে, রুম থেকে বের কেন হব? আমরা তো আর বিয়ে করি নাই, তাই না? হ্যাঁ, তোরও তো বিয়ে করেছিস অবশ্যই, কিন্তু আমার মতো করে তো আর করিস নে, তাই না? খোঁচা দিবি না আকাশ। খোলচাটা প্রথমে কে দিয়েছিল? আচ্ছা বাদ, কি বলবি বল। কি করছিস তোরা? বিশ্রাম নিচ্ছিস? খেয়েছিস? হ্যাঁ, ঠেসে ঠেসে খাইয়ে ছেড়েছে সবাই। পেট এখন টইটম্বু হয়ে গেছে, নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে ভাই। মুখ আছে কি করতে, কমে দিতে বলতে পারলি না? শোনে না তো কেউ। ভালোই হয়েছে, কম খাওয়ালে আবার বলতে তুই শ্বশুর বাড়ি গিয়েছিলাম, পেট ভরে খেতেও দেয়নি। এতটা অকেস্ত না আমরা, বুঝেছিস? জানি তো, সেজন্যই মাসে 2-3 ট্রিট দিলেও বলিস বছর একটা দিন ট্রিট দিস না। বেটা নতুন বিয়ে করেছিস, বউ নিয়ে শুয়ে থাক শীতের মধ্যে, শুধু শুধু কল করে কেন ডিস্টার্ব করছিস?
খোঁজ না নিলেও তো বলতি শ্বশুরবাড়িতে এসে ফ্রেন্ডদের ভুলে গেছে। যা, বলবো না, ফোন রাখ, বউয়ের সাথে কথা বলবো। নিজে তো বউয়ের কাছে রয়েছিস, বউয়ের থেকে দূরে থাকার যন্ত্রণা বুঝবেন কিভাবে? যা, তোর বউ আজ তোর কল রিসিভ করবে না, আমি দোয়া করে দিলাম। ফোন স্পিকারে থাকায় আকাশের আরেক ফ্রেন্ড রাফি আকাশের কথাগুলো শুনেছে। শেষের কথাগুলো শুনে নিজেও জোরে বলে, আমিন, তোর দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করে। নিলয় ফোন লাইন না কেটে রাফির দিকে ঝুঁকে রাফির বাহুতে কিল বসিয়ে বলে, শকুনের দোয়ায় গরু মরে না। রাফি নিলয়কেও একটা কিল বসিয়ে দেয়। তারপর নিলয়কে ঠেলে বেডে ফেলে দিয়ে নিলয়ের দুই পায়ের উপর শক্ত হয়ে উঠে বসে বলে, মারলি কেন বল? নিলয় আরেকটা কিল বসিয়ে বলে, আমার মেরেছিস। তোর পেটে সব খাবার এখন বের করব, যেখান দিয়ে গিলেছিস সেখান দিয়ে। বলে নিলয়ের পেটের উপর উঠতে নেয়। নিলয় আর রাফি ছোটোখাটো একটা যুদ্ধ শুরু করে বেডে শুয়ে শুয়ে। ওদের দুজনার হইহুল্লা শুনে কল লাইন কেটে দেয় আকাশ। আকাশ মাঝে মধ্যে ভেবে পায় না ওর মতো শান্তশিষ্ট ছেলে ওদের দুজনার মতো বদের হাড্ডির সাথে কিভাবে ফ্রেন্ডশিপ করলো, আর ওদের দুজনের সাথে এতগুলো বছর কাটিয়ে দিল। রাহার হাতে আর পায়ের হাঁটুতে মলম লাগিয়ে দেয় আকাশ। তারপর বেডে শুয়ে পড়তে বলে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে বেডের দিকে তাকিয়ে দেখে রাহা ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে। নিজের লাইট অফ করে ডিম লাইট অন করে বেডে গিয়ে রাহার পাশে শুয়ে পড়ে। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও রাহা ঘুমায় না। একটু পরপর একাত থেকে ওকাত হয়, যার দরুন ব্ল্যাঙ্কেটের ভিতর ঠান্ডা ঠান্ডা বাতাস প্রবেশ করে। আর আকাশের ঘুমের সমস্যা হচ্ছে। বিয়ের তোড়জোড়ে ঘুম হয় না কয়েকদিন ধরে। আজকে ঘুম পাচ্ছে, কিন্তু রাহা নড়াচড়া করে ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছে। আকাশ রাহার দিকে তাকিয়ে বলে, চড়ুই পাখির বাচ্চার মতো এত ছটফট করছো কেন? আকাশের কথা শুনে আকাশের দিকে ফিরে তাকায় রাহা কোনো রকম ভনিতা ছাড়াই বলে, ঘুম আসছে না, কেন? আমার একা একা ঘুম আসছে না। একা কোথায়? আমি তো আছে। আমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। আকাশের চোয়াল ঝুলে যায়। তারপর চোখ দুটো ছোট ছোট করে বলে, কাল তো একাই ঘুমিয়েছে, আবার জড়িয়েও ধরতে হয়নি। বিয়ের জন্য কয়েকদিন ধরেই ঘুম হচ্ছিল না ঠিক মতো, তাই গতকাল ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আজ ঘুম আসছে না। কার সাথে ঘুমাতে তুমি? দাদির সাথে। আমি ছোটবেলা থেকেই দাদির সাথে ঘুমাতাম। ছোট থেকেই দাদিকে জড়িয়ে ধরে আদর করে ঘুম পাড়াতো, আর আমার সেই অভ্যাস হয়ে গেছে। এখন কেউ জড়িয়ে না ধরলে ঘুম আসে না। রাহার কথা শুনে আকাশ নিজেই এগিয়ে যায় রাহার দিকে। রাহাকে টেনে বুকের মাঝে আগলে নেয়, দু হাতে বুকে চেপে ধরে বলে, এখন চুপচাপ ঘুমাও, একটা কথা বলবে না, নড়াচড়ো করবে না। আচ্ছা। বলেই চোখ বন্ধ করে নেয় রাহা, কিন্তু ওর শরীর জুড়ে বয়ে চলেছে অদ্ভুত এক শিহরণ। বুকের ভিতর হাতুড়ি পেটা হচ্ছে তুমুলভাবে। কিন্তু আকাশের আলিঙ্গনে এসে অনেক ভালো লাগছে। এর আগে কখনো অন্য কারো আলিঙ্গনে এসে এত ভালো লাগেনি। চোখ দুটো বন্ধ করে আকাশের বুকে কান পেতে হার্টবিট শুনতে থাকে। পরদিন দুপুরে আকাশের বাবা আমজাদ শেখ ছেলে আর ছেলের বউকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে রওনা দেন। ওনার সাথে অসীমও এসেছে। দুজনকে রিশাদ বাড়ির ভেতরে নিয়ে আসে। সকলের সাথে কুশলাদি শেষে সোফায় বসতে দেওয়া হয় দুজনকে। আকাশ, রাফি আর নীলা ছাদ থেকে নেমে আসে। ছাদে দাঁড়িয়ে থেকে দেখেছে বাবা ভাইকে আসতে। রাহাও নিজের রুম থেকে বেরিয়ে আসে। শ্বশুরার দেবরকে দেখে সালাম দিয়ে গিয়ে যায়। সালামের জবাব দিয়ে আমজাদ শেখ রাহাকে নিজের পাশে বসার জন্য জায়গা করে দেয়। রাহা শ্বশুরের পাশে বসে। অসীম বাড়ির চারদিকে নজর বুলাচ্ছে। বাড়ির সকল মেহমানরা চলে গেছে, তাই বাড়ি ফাঁকা হয়ে আছে। সিঁড়ি বেয়ে নামার সময় আকাশ দেখতে পায় ওর বাবা রাহা আর রাহার দাদির সাথে কথায় মশগুল হয়ে গেছে। অসীম এদিক সেদিক তাকাচ্ছে। মিলা ট্রে হাতে এগিয়ে আসছে কিচেন থেকে। মিলার পেছন পেছন রাহার মা আয়েশা খানম। ড্রয়িং রুমে আর কেউ নেই। আকাশ, নিলয় আর রাফি এগিয়ে এসে দাঁড়ায় সোফার কাছে। আকাশ ওর বাবাকে সালাম দেয়, সাথে নিলয় আর রাফিও। সালামের জবাব নেন আমজাদ শেখ। মিলা ওদের তিনজনকে সোফায় বসতে বলে। সেমাই, পায়েস, মিষ্টি আর দই এগিয়ে দেয় সোফায় বসে থাকা সকলের দিকে। আমজাদ শেখ রিশাদের দিকে তাকিয়ে বলে, রিশাদ বাবা, বিআইকে দেখতে পাচ্ছি না যে? আব্বু একটু অফিসে গিয়েছেন, একটু পরে চলে আসবে। আমি যেতে চাইছিলাম, কিন্তু আব্বু আমাকে বাড়িতে থাকতে বলে নিজেই চলে গেল। ও, বিআই আসুক, আমি বিআইয়ের সাথেই খাবো। আয়েশা খানম দ্রুত বলে, এ কেমন কথা ভাই সাহেব? আপনি কেন পরে খাবেন? এখন হালকা খাবার খান। রাহার আব্বু আসলে না হয় আবার লাঞ্চ করবেন। সমস্যা নেই বিয়ান, ওরা খেয়ে নিক, আমি একটু পরে খাবো। তা বললে চলবে না, খেতেই হবে আপনাকে। আমজাদ শেখ হেসে বলেন, ঠিক আছে খাচ্ছি, আপনিও খান তাহলে।
না না ভাই সাহেব, আমার মিষ্টি খাওয়া বারণ। আপনি খান, সমস্যা নেই। আপনার শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আগের থেকে বেটার। ভালো থাকলেই ভালো। আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘজীবী করুক। আমিন। দোয়া করবেন ভাই সাহেব, আর কয়টা বছর যেন বেঁচে থাকি। শেষের কথাগুলো বলতে যে আয়েশা খানমের চোখ দুটো চিকচিক করে ওঠে। রিশাদ মায়ের দিকে তাকিয়ে শাসনের সুরে বলে, আম্মু, কি বলছো এসব? এরকম কথা বলতে নিষেধ করেছি না? কিচ্ছু হবে না তোমার। সামনের মাসে ইংল্যান্ড নিয়ে যাব তোমাকে, ওখান থেকে একদম সুস্থ হয়ে ফিরবে তুমি। শুধু শুধু এসব কথা বলবে না আর, ঠিক আছে? আয়েশা খানম ছেলের কথা শুনে আর কিছু বলেন না। দুই ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। এত সুখী একটা পরিবার থাকতে ওনার কপালে সুখ হয়তো বেশি দিন টিকবে না। তাই তো আল্লাহ তাআলা এই বয়সে এতগুলো রোগ সৃষ্টি করেছেন ওনার শরীরের ভেতর। সেই সব রোগ ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে ওনাকে ভেতর থেকে। ওনার দুটো আশা পূরণ হয়ে গেছে। এখন ছেলেমেয়ের ঘরে নাতি নাতনি দেখে পৃথিবী থেকে বিদায় নিলে আর কোনো অপূর্ণ ইচ্ছা থাকবে না। পূর্ণ তৃপ্তি নিয়ে বিদায় নেবেন পৃথিবী থেকে। ওনার হাজবেন্ড ছেলে শুধু শুধু ওনার পেছনে এত টাকা খরচ করছে। উনি তো জানেন খুব বেশি সময় নেই ওনার জীবনে। তাই তো তাড়াহুড়ো করে ছোট মেয়েটাকে বিয়ে দিয়ে দিল। আকাশের ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে এই সম্পর্ক করতে এগিয়েছেন। আকাশ যেমন ভালো ছেলে, তেমন আকাশের ফ্যামিলিও ভালো। উনি জানেন আকাশের ফ্যামিলি ওনার আদরের মেয়েটাকে যত্ন করে রাখবে। আয়েশা খানমের কথা আর ওনার অবস্থা বিবেচনা করে রিশাদ আর রাহার বাবা রেজন মাহবুব ও রাহার বিয়ে দিতে রাজি হয়েছে। না হলে এত ছোট রাহাকে তারা কখনোই বিয়ে দিত না। তারা তো জানেন রাহা কেমন মেয়ে। এক গ্লাস পানি ঢেলে পর্যন্ত খায় না রাহা। ওর সব কাজ মেয়েটার বাড়ির সবাই করে দেয়। রাহার কাজ সারাদিন বাড়িতে দৌড়াদৌড়ি করা আর অকাজ করা। আকাশের বাবা মা রাহার ব্যাপারে সবই জানেন। রাহা কেমন ছটফটে, চঞ্চল, দুরন্ত একটা মেয়ে। রাহাকে ওনাদের বেশ মনে ধরেছিল, তাই তো আর দ্বিমত পোষণ করেনি। আকাশ রাহার বয়স জানার পর দ্বিমত করবে ভেবে রাহার বয়সও বলেনি, মেয়ে দেখার জন্য জোরও করেনি। বয়সের সাথে সাথে রাহাও চেঞ্জ হয়ে যাবে এই আশায় ছোট রাহাকেই ছেলের বউ করে নিয়ে এসেছেন। রিশাদের কথার আগা মাথা কিছুই বুঝতে পারে না আকাশ। তাই তো তাকিয়ে আছে শাশুড়ি আর রিশাদের দিকে। কিছু জিজ্ঞাসা করবে সেটাও করে না। শাশুড়ির দিকে ভালোভাবে তাকায়, দেখে অসুস্থ মনে হচ্ছে না। একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতোই লাগছে। কি হয়েছে ওনার? বড় ধরনের কোনো অসুখ হয়েছে কি? আকাশ ঠিক করে পড়ে ওর বাবা নয়তো রিশাদের কাছে জিজ্ঞাসা করবে কি হয়েছে শাশুড়ি মায়ের। খাওয়া শেষ হওয়ার আগেই বাড়ির ভেতর প্রবেশ করে রাহার বাবা রেজওয়ান মাহবুব। ভেতরে প্রবেশ করতেই হাসি মুখে সালাম দেন মেয়ের শ্বশুরকে। আমজাদ শেখও হাসি মুখে সালামের জবাব নেন। সোফা থেকে দাঁড়িয়ে কোলাকুলি করে কুশল বিনিময় করেন দুজন। বেআই মশাই, আপনি 5 মিনিট বসুন, আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা, আসুন। রেজওয়ান মাহবুব রুমের দিকে এগিয়ে যায়। খালি প্লেট বাটি ফ্রিজ গুছিয়ে নিয়ে যায় মিলা। আয়েশা খানম কিচেনের দিকে এগিয়ে যেতে নিতে পেছন থেকে ডেকে ওঠেন আমজাদ শেখ। বেয়ান, ওদিকে কোথায় যাচ্ছেন? কিচেনে। আমি তো সেটাই বলছি, কিচেনে যাচ্ছেন কেন? দেখে আসি সব ঠিকঠাক হলো কি না। দেখতে হবে না, আপনি বসুন এখানে। আসার পরেও দেখলাম কিচেন থেকে বের হয়ে আসছেন। সারাদিন বসেই থাকি, বসে বসে আর কি সময় কাটে। পাশ থেকে রাহার দাদি বলেন, আর বলো না বাবা, আমাদের কোনো কথাই শোনে না। নিষেধ করলে বারবার কিচেনে চলে যায়। আয়েশা খানম মেয়ের পাশে বসে মেয়ের হাতটা শক্ত করে ধরে রাখে নিজের হাতের মুঠোয়। ওনার আদরে শখের মেয়েটা, কত যত্ন করে বড় করেছেন তিনি। মেয়েটাকে অল্প বয়সে বিয়ে করে দূরে পাঠিয়ে দিলেন। তারপরেও ও মনে কেমন জানি শান্তি শান্তি লাগছে। মনে হচ্ছে বুকের উপর থেকে টন ওজনের একটা পাথর নেমে গেছে। 16 বছর কম না। ওনারও 16 বছর বয়সে বিয়ে হয়েছিল, তবে ওনার মেয়েটা ওনার মতো হয়নি। চটপটে চঞ্চল দুরন্ত হলেও বুদ্ধি নেই ছটা খানিকও। যা বুদ্ধি হয়েছে সব অকাজে, তবুও সকলের চোখের মণি। দুপুরে খাওয়া দাওয়া সেরে সোফায় বসে গল্প জুড়ে বসেছেন আমজাদ শেখ আর রেজওয়ান মাহবুব। রাহা নিজের রুমের লাগেজ গুছাচ্ছে বললে ভুল হবে, দলা মোচড়া করে ভরে রাখছে। বেডের উপর বসে রাহার কাজ দেখছে আকাশ। বলছে না কিছু মুখ দিয়ে, চুপচাপ ফোন চাপছে আর বউয়ের কাজ দেখছে। মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে। অসীম, নিলয় আর রাফি গেস্ট রুমে এসে শুয়ে আছে। এখান থেকে যে যেতে হবে সেদিকে কারো খেয়ালই নেই। ওদের ভাবসাব দেখে মনে হচ্ছে এটা ওদেরই বাড়ি, এখানে থেকে যেতে হবে না। চেঞ্জ করা নেই, তৈরি হওয়া নেই। 3 জন লম্বা হয়ে শুয়ে আছে ব্ল্যাঙ্কেটের নিচে। নিলয় আর রাফি আকাশের ফ্রেন্ড হলে অসীম ফ্রি মাইন্ডের হওয়ার সাথে ওর সাথেও ভালো সখ্যতা আছে দুজনার। তাই তো 6 বছরের ছোট হওয়া সত্ত্বেও দুজনের মাঝখানে শুয়ে আছে অসীম।
শুধু শুয়ে নেই, অসীম কোন কোন মেয়ের সাথে কি কি চ্যাট করেছে মেসেঞ্জারে সেসব দেখাচ্ছে দুজনকে। তবে কোনো অশ্লীল চ্যাট করেনি, সব ফানি ফানি চ্যাটিং। তিনজন চ্যাট পড়ছে আর হুহা করে হাসছে। তিনজন এক গোয়ালের গরু, তাই তো বড় দুজন ছোট জনকে আরও উস্কানি দিচ্ছে। রাহা সব কিছু লাগেজে ভরে নেয়, আরেকটা ব্যাগ নামিয়ে আলমারি থেকে ড্রেস বের করে ভরতে নিলে আকাশ ভ্রু কুচকে তাকিয়ে বলে, ওগুলো ব্যাগে পড়ছো কেন? নিয়ে যাব সেজন্য। নিতে হবে না। কেন? তাহলে কি পরবো? আমি তো শাড়ি সামলে রাখতে পারি না। বাড়ি ফেরার সময় শপিং মল থেকে ড্রেস কিনে দেবো, ওগুলো নিতে হবে না। এগুলো তাহলে কে পরবে? এখন যখন আসবে তখন পড়বে। কিছু না বলে মুখ বাঁকিয়ে ব্যাগটা আলমারির ভেতর রেখে লাগিয়ে দেয়। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইল। আকাশ রাহার দিকে তাকিয়ে থেকেই বলে, সবকিছু গোছগাছ হয়ে গেলে তৈরি হয় নাও, আবার মলেও যেতে হবে। রাহা কিছু না বলে আলমারি খুলে বোরখা হিজাব বের করে রেখে ওয়াশরুমে প্রবেশ করে। বোরখা হিজাব দেখে আকাশের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ও তো চাইছিল আজকেই মল থেকে রাহাকে বোরখা হিজাব কিনে দিবে। আজকে মলে গেলেও ওর বউ অন্য ছেলেরা দেখবে, এটা নিয়েও ভাবছিল। আবার রাহা কি বোরখা হিজাব পরতে চাইবে, ব্যাপারটা নিয়েও ভাবছিল। কিন্তু রাহা তো আগে থেকেই বোরখা হিজাব পরে, তাও ওর মনের খচখচানি কমে যায়। ফোনের স্ক্রিনে তাকিয়ে রাফির নাম্বার বের করে ডায়াল করে। রিং হতেই রিসিভ হয় অপর পাশ থেকে। কি করছিস? কেন? কেন আবার? বাড়ি ফিরতে হবে না এখনই? না, 1 বছর পর। ফাইজলামি করিস? তৈরি হয়ে নে, একটু পরেই বের হব। অসীম কোথায়? কাছেই। 3 শয়তান এক জায়গায় হয়েছিস, তাই তো সব ভুলে গেছিস। তৈরি হয়ে নিচে আসবি সোজা। আচ্ছা বস, রাখছি। বলেই ফোন রেখে দেয় রাফি। অসীমের দিকে তাকিয়ে বলে, আচ্ছা বস, রাখছি। সেটা ভাইয়াকে গিয়ে জিজ্ঞেস করো, আমি কিভাবে বলবো? তোর ভাইটা এমন কেন? নিলয়, উঠে বের হতে হবে একটু পর। ধুর শালা, ঠান্ডার মধ্যে বের হতে ইচ্ছে করে নাকি? তোর বউ ঠান্ডার মধ্যে একা একা শুয়ে আছে, তাড়াতাড়ি উঠে বউয়ের কাছে গিয়ে শুয়ে থাক। ঠিক বলছিস ভাই, আমি তো ভুলেই গেছিলাম। বলেই লাফিয়ে বেড থেকে উঠে দাঁড়ায়। ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য 5টা নাগাদ রুম থেকে বেরিয়ে আসে রাহার আকাশ। নিচে আসতে দেখে সবাই উপস্থিত আছে ড্রয়িং রুমে। মেয়েকে দেখে এগিয়ে যায় আয়েশা খানম। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। মায়ের কান্না শুনে 2 হাতে জড়িয়ে ধরে রাহা নিজেও কেঁদে ওঠে। মা মেয়ের কান্নায় ভারী হয়ে ওঠে ড্রয়িং রুম। মা বোনের কান্না দেখে রিশাদের চোখেও পানি চলে এসেছে। উপস্থিত সকলের মন ভারী হয়ে ওঠে দুজনার কান্নায়। প্রিয়তমা স্ত্রী আর আদরের মেয়ের কান্না সহ্য করতে না পেরে উল্টো দিকে ফিরে বাড়ির বাইরের দিকে এগিয়ে যায় রেজওয়ান মাহবুব। যেতে যেতে হাত দিয়ে চোখের পানি মুছে নেয় বারংবার। কাঁদতে কাঁদতে আয়েশা খানমের অবস্থা খারাপ হয়ে যায়। রিশাদ মাকে জড়িয়ে ধরে রাহার কাছ থেকে ছাড়িয়ে নেয়। এক হাতে বোন, অন্য হাতে মাকে জড়িয়ে ধরে রাখে। বাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো রাহা। মা বোনের কান্না বন্ধ করার জন্য রিশাদ বলে, কি শুরু করেছো আম্মু? ডক্টর তোমাকে বেশি কান্না করতে নিষেধ করেছে না? মাথা ব্যথা শুরু হবে তোমার। শান্ত হও, বুকে ব্যথা করবে। রাহা, তুই কেন কাঁদছিস? আরে 2 দিন পর তো আবার গিয়ে নিয়ে আসবো, কাঁদছিস কেন এখন? চুপ কর, তোর কান্না দেখে আম্মু আরো বেশি কাঁদছে। নীলা এসে রাহাকে ধরে। রাহা ভাবিকে জড়িয়ে ধরে কান্না বন্ধ করার চেষ্টা করে। রিশাদর মাকে ধরে সোফায় বসায়। মেয়ের 1 গ্লাস পানি এনে দেয়। পানি খাইয়ে দিয়ে চোখের পানি মুছে দেয়। মায়ের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কাঁদছো কেন আম্মু? 2 দিন পর তো আবার নিয়ে আসবো। আরে বেশি দূরে তো না। আকাশ চুপচাপ দুজনকে দেখে চলেছে। বিয়ের দিন বিদায়ের সময় রাহার আব্বু আম্মু ভাই ভাবি কান্না করলেও রাহা কান্না করেনি, কিন্তু সেই রাহা আজ এভাবে কান্না করছে গলা ছেড়ে। একে একে সবাই বাড়ির বাহিরে বেরিয়ে আসে। রাহাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে রাহার দাদি। হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে গত 10টা বছর যাবৎ রাহা তার ঘুমের সঙ্গী। কত শত রাত গল্প শুনিয়ে শুনিয়ে রাহাকে ঘুম পাড়িয়েছে। জড়িয়ে না ধরলে মেয়েটা ঘুমোতেই চায় না। তার বুকের রুমেই ঘুমিয়ে থাকতো নাতনিটা। একটা রাত তাকে ছেড়ে কোথাও থাকতো না। সেই নাতনি গত 2 রাত ধরে তার কাছে ঘুমায় না। আবার কতদিন পর দেখতে পাবে তারও ঠিক নেই। এখন বিয়ে দিয়েছে, চাইলেই যখন তখন নিয়ে আসতে পারবে না। ভাই ভাবি দাদি আব্বু সবাইকে জড়িয়ে ধরে কান্না করে অনেকটা সময় ধরে। রিশাদ নিজেই বোনকে কারে বসিয়ে দেয়। আকাশের হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে অশ্রু টলমল চোখে বলে, আকাশ, আমার বোনটা হাতে পায়ে বড় হলেও বুদ্ধি শুদ্ধি হয়নি তেমন। ও সবকিছুতেই বেখেয়ালিপনা, নিজের কাজ নিজে করতে জানে না। 16 বছরের হলেও 5 বছরের বাচ্চাদের মতো কাজকর্ম করে। তবে বুঝিয়ে বললে সব বোঝে। ওকে তুমি যা বলবে, যেভাবে বলবে সবই করবে ঠিকভাবে। তবে পরে আবার ভুলে যায় সব। ছটফটে চঞ্চল প্রকৃতির তো, তাই গুলিয়ে ফেলে সব। আঙ্কেল আন্টি সবাই জানে রাহার বিষয়। আমরা ওর ব্যাপারে কিছুই লুকাইনি, সবই বলেছি। ভাই, আমার বোনটা ছোট, ওর খেয়াল রেখো তুমি।
আমাদের সকলের বড় আদরের মেয়ে রাহা ছোটবেলা থেকেই আহ্লাদে বড় হয়েছে। আম্মুর অসুস্থতার জন্য ওকে বিয়ে দিয়েছি। আম্মুর অসুস্থতার জন্য এত তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়েছি। এখন থেকে ওর দায়িত্ব তোমার। তুমি ওকে নিজের মতো করে গড়ে নিও। বেশি জ্বালালে আমাকে ফোন করে বলো, আমি বুঝিয়ে দেব দুষ্টুমি না করতে। সবশেষে একটা কথাই বলতে চাই, আমার বোনটাকে যত্নে রেখো। আমি জানি তুমি ওকে ভালো রাখবে, যত্নে রাখবে, কিন্তু রাহা আর 5টা মেয়ের মতো হলে আমার এত টেনশন হতো না। আপনি টেনশন করবেন না ভাইয়া, আমি খেয়াল রাখবো রাহার। আপনি টেনশন ফ্রি থাকুন। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর সাথে ফ্যামিলি, বিশেষ করে আঙ্কেল আন্টির প্রতি যত্নশীল হইও। ওনাদের বয়স হয়েছে। আপনিও ভালো থাকবেন ভাইয়া, সকলের খেয়াল রাখবেন। আন্টিকে ভালো ডক্টরের কাছে নিয়েন। ইনশাল্লাহ। সকলে বিদায় নিয়ে চলে যায়। কারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে রাহা। পিছন থেকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে রাহার বাড়ির সবাই। স্ত্রীকে ধরে ভেতরের দিকে আগায় রেজওয়ান মাহবুব, সাথে এই রিশাদ, নীলা আর রাহার দাদি। শপিং মলের সামনে এসে দাঁড়ায় আকাশের কার থেকে বেরিয়ে আসে রাহা, আকাশ আর অসীম। ভেতরে প্রবেশ করে রাহাকে আকাশ বলে, কোনটা কোনটা পছন্দ হয় দেখো। রাহা আকাশের দিকে তাকিয়ে বলে, আপনার যা পছন্দ হয় সেটাই নিন। ড্রেস আমি পরবো না, তুমি পরবে, তাই তুমিই পছন্দ করো। আমার ড্রেস সবসময় ভাইয়া আর আব্বু পছন্দ করে আনতো, আমি কখনো ড্রেস পছন্দ করে পরিনি। আজ করো। আমার পছন্দ খুবই বাজে, আমার পছন্দ করা ড্রেস আমি পরলে ভালো লাগে না আমাকে, তাই সবসময় আব্বু আর ভাইয়াকে নিজেদের পছন্দ মতো নিয়ে আসতে বলতাম। আকাশ আর কিছু বলল না, নিজেদের পছন্দ মতোই কয়েকটা ড্রেস সিলেক্ট করে। পাশে তাকিয়ে রাহাকে খুঁজতে দেখে রাহা নেই, অসীমকে খুঁজলে দেখে অসীমও নেই। আশেপাশে দুজনকে খুঁজতে শুরু করে। এদিক ওদিক তাকাতেই দেখে রাহার অসীম দাঁড়িয়ে আছে একটা শপের সামনে। ড্রেসের বিল পরিশোধ করে ওদের দুজনের কাছে এসে দাঁড়ায়। দুজনের চোখ অনুসরণ করে তাকিয়ে দেখে একটা কসমেটিক্সের শপ। আকাশ বুঝতে পারে না দুজন কী দেখছে ভেবে তাকিয়ে। কি হয়েছে? অসীম চমকে ওঠে ভাইয়ের কণ্ঠ শুনে। রাহা আগের মতোই তাকিয়ে আছে। অসীম রাহার হাত ধরে মৃদু ঝাঁকি দেয়। কিছু পছন্দ হয়েছে? রাহা ফটাফট দুদিক মাথা নাড়িয়ে না বলে। অসীম রাহার মাথা 2 হাত দিয়ে সোজা করে ধরে বলে, ভাবির ওটা পছন্দ হয়েছে, কিনে দাও। রাহা দুদিকে মাথা নাড়ায়। আকাশ শপের ভেতরে তাকায় অসীমের দেখানো জিনিসগুলোর দিকে। অসীম শপের লোকটাকে ওর দেখানো জিনিসগুলো নামাতে বলে। রাহা আকাশের দিকে তাকায়। রাহা তো এখানে আসতে চায়নি, অসীম জোর করে ধরে নিয়ে এসেছে রাহাকে। লোকটা অসীমের দেখানো লাল, সাদা, নীল আর কালো রঙের রেশমি চুড়িগুলো বের করে। তারপর স্টোনের কানের দুল, টিকলি আর পায়েল। চুড়িগুলো নিজেই রাহার হাতে মাপ দেয়। ঠিকঠাক আছে দেখে প্যাকেট করে নেয়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, বিল পে করো। আমি কেন বিল পে করব? তুই তোর ভাবিকে কিনে দিয়েছিস, তুই বিল পে কর। অসীম রাহার হাত ধরে টেনে নিয়ে অন্য শপের দিকে যেতে যেতে বলে, তোমার পকেট থেকে টাকা বের করে বিল পে করার সময় মনে মনে ভাববে বিলটা অসীম দিচ্ছে। তোমার টাকা আমার টাকা একই হলো। শপের লোকটা মিটিমিটি হাসছে। আশেপাশে যে কয়জন ছিল তারাও হাসছে। আকাশ বিল পে করে ওদের দুজনের কাছে এগিয়ে যায়। অসীম একটা জ্যাকেটের দিকে তাকিয়ে আছে। রাহা চুপচাপ দাঁড়িয়ে আছে। হা করে কি দেখছিস? আমি মোটেও হা করে দেখছি না। ওই জ্যাকেটটা আটে ভাবিকে মানাবে, তাই না? আকাশ তাকিয়ে দেখলো জ্যাকেটটা পছন্দ হলো আকাশের। আর যাই হোক, ছোট ভাইয়ের পছন্দ ভালো। রাহার সাথে সাথে অসীমকেও একটা জ্যাকেট কিনে দিল। পা মোজা, টুপি আরও যা যা লাগবে সব কিনে নিয়ে মল থেকে বেরিয়ে আসে। মলের বাইরে ফুচকার দোকান দেখে রাহার ফুচকা খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু কিছু বলে না। অসীম নিজে রাহার দিকে তাকিয়ে বলে, ভাবি ফুচকা খাবেন? এখানকার ফুচকা অনেক টেস্টি হয়। রাহার নীরবতা দেখে অসীম বলে, নীরবতা সম্মতির লক্ষণ, চলুন তাহলে। বলেই আকাশকে ফেলে রাহার হাত ধরে টেনে ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ায়। আকাশ শপিং ব্যাগগুলো কারের ভেতরে রেখে ওদের দুজনের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। অসীমের দিকে তাকিয়ে চাপা স্বরে বলে, ফুটপাতের খাবার অসুস্থকর, জানিস না? এখান থেকে চল, রেস্টুরেন্টে গিয়ে খাবি। মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে অসীম বলে, রাখো তোমার অস্বাস্থ্যকর খাবার। ফুটপাতের দোকানের ফুচকার যে টেস্ট সেটা রেস্টুরেন্টে খেলে পাওয়া যায় না। তুমি গিয়ে রেস্টুরেন্টে থেকে খাও, আমরা এখানেই খাবো। মামা ঝাল বেশি দিয়ে 2 প্লেট ফুচকা দিন। ভাবি আপনি ঝাল বেশি খান না? আকাশ আগের মতোই চাপা স্বরে বলে, তুই খাবি খা, রাহা খাবে না।
ছোট মানুষ এসব খাবারকে অসুস্থ হয়ে যাবে। আর ঝাল বেশি তো কখনোই না। বেশি ঝাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। ভাবি, আপনি ছোট মানুষ। রাহা দুদিকে মাথা নাড়ায়। দেখেছো ভাবি, ছোট মানুষ না। রাহা, তুমি এসব খাবার খাবে না। রাহা মিনমিন করে বলে, আমি তো এর আগে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা চটপটি ঝাল মুড়ি খেয়েছি, কিছু হয়নি। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।